নমস্কার প্রিয় ছাত্ররা, তোমাদের সামনে আজকে পশ্চিমবঙ্গ বোর্ডের নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর একটা মডেল কোশ্চেন পেপার সেট সলভ করব। তো এখন আমাদের ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টারটা হয় সেটাতে 35টা এমসিকিউ থাকবে। যে থিওরি এক্সাম আছে সেখানে 35টা এমসিকিউ এবং প্রত্যেকের মান 1। তো একটা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে একটা মডেল পেপার দেওয়া হয়েছে, সেই মডেল পেপারটা এখানে আলোচনা করা হচ্ছে। তো তোমরা প্রত্যেকে ভিডিওটা ভালোভাবে দেখবে। প্রথম কোশ্চেনটা যদি দেখি তাহলে যে হুইচ অফ দি ফলোয়িং হায়ারকিজ রিপ্রেজেন্ট দি কারেক্ট সিকোয়েন্স অফ ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ। মানে এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের ক্যারোলাস লিনিয়াস নির্মিত যে হায়ারকিগুলো আছে সেখানে আমরা ট্যাক্সন দেখেছিলাম। ট্যাক্সন কটা ছিল? 7টা ছিল। তো সেখানে যদি আমরা সেগুলোকে পরপর দেখি তাহলে কারেক্ট সিকোয়েন্স কোনটা হবে। তার মানে এখানে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কারেক্ট সিকোয়েন্স কোনটা হবে। স্পিসিস প্রথমটা যদি দেখি, স্পিসিস অর্ডার ফাইলাম কিংডম, জেনাস স্পিসিস অর্ডার কিংডম, স্পিসিস জেনাস অর্ডার ফাইলাম, স্পিসিস ফাইলাম অর্ডার কিংডম। তাহলে এখানে আমরা একটা ট্রিকের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব। তাহলে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে কিপ পট ক্লিন or family get sick। এটা একটা মনে রাখার ট্রিক। এই ট্রিকটা যদি মনে রাখতে পারি তাহলে পরপর যে ট্যাক্সোনমিক্যাল হায়ারকিগুলো আছে সেগুলো আমরা মনে রাখতে পারবো। তাহলে এগুলো সম্পর্কে যদি লিখি, কিপ, কে ফর কিপ, কে ফর কিংডম, কে ফর কিপ, কে ফর কিংডম, কিংডম মানে রাজ্য। পট, পি ফর পট, পি ফর ফাইলাম, ফাইলাম, ফাইলাম মানে যেটা হচ্ছে পর্ব। তারপর ক্লিন, ক্লিন ক্লাস, ক্লাস মানে শ্রেণী। ও আর মানে অর্ডার, অর্ডার মানে বর্গ। ফ্যামিলি, ফ্যামিলি মানে ফ্যামিলি এবং যার অর্থ হলো গোত্র। জি ফর গেট, জি ফর জেনাস, গন, জেনাস মানে গন, সিক, এস ফর সিক, সিক মানে স্পিসিস। অর্থাৎ কিপ পট ক্লিন অর ফ্যামিলি গেট সিক। কিপ কিংডম, পট ফাইলাম, ক্লিন ক্লাস, অর অর্ডার, ফ্যামিলি ফ্যামিলি, গেট জেনাস, সিক স্পিসিস। আর কিংডম মানে রাজ্য, ফাইলাম মানে পর্ব, ক্লাস মানে শ্রেণী, অর্ডার মানে বর্গ, ফ্যামিলি মানে গোত্র, জেনাস মানে গণ, স্পিসিস মানে প্রজাতি। এবার এখানে আমরা কারেক্ট সিকোয়েন্সটা দেখব। প্রথম যে অপশানটা আছে এখানে আমরা অপশান এটাকে একটু লক্ষ্য করব। সেখানে যেটা দেখতে পাচ্ছি স্পিসিস অর্ডার ফাইলাম কিংডম। তাহলে স্পিসিস এটা, স্পিসিস এটা, অর্ডার তারপর আছে, তারপরে ফাইলাম, তারপর কিংডম। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এগুলো পরপর আছে। 1 নম্বরে আছে স্পিসিস, 2 নম্বরে আছে অর্ডার, 3 নম্বরে আছে ফাইলাম, 4 নম্বরে কিংডম। তাহলে কী হবে এখানে সঠিক উত্তর? সঠিক অপশান হবে অপশান এ, স্পিসিস, দেন অর্ডার, দেন ফাইলাম, দেন কিংডম। আশা করি বোঝাতে পারলাম। এবার পরের কোশ্চেনটা আমরা যাব, কোশ্চেন নাম্বার 2 নম্বর কোশ্চেনে বলেছে হোয়াট ইজ হোমোনেম। হোমোনেম কি? তাহলে হোমোনেমগুলো সাধারণত যেটা হয় যে যখন যখন দুটো ট্যাক্সনের যখন দুটো বলতে পারি কি দুটো প্রজাতি, আলাদা দুটো প্রজাতি, ডিফারেন্ট স্পিসিসের যখন কি হয় সেম নাম হয়, দুটো আলাদা প্রজাতির কি হয় সেম নাম, একই নাম হয়, তখন সেটাকে বলা হয় হোমোনেম। তাহলে অপশনগুলো একবার দেখে নেব। আইডেন্টিক্যাল নেম অফ 2 ডিফারেন্ট ট্যাক্সা, একই নাম, আইডেন্টিক্যাল নেম মানে একই নাম দুটো আলাদা ট্যাক্সার। সে ট্যাক্সা হতে পারে, কোনো একটা প্রজাতি হতে পারে, তাহলে এটাই হোমোনেম। সঠিক উত্তর এটাই হবে।
তাহলে এটাকে বলা হয় হোমোনেম। তাহলে আমরা যদি দেখি জিনিসটা এরকম অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, যে এরকম থাকে যে দুটো আলাদা প্রজাতি কিন্তু তার নাম সেম, এরকম দেখতে পাওয়া যায়। যেমন যদি এক্সাম্পল বলি, হোমোনিমের একটা যদি এক্সাম্পল বলি, যে একটা নাম আছে একিডনা, একটা নাম আছে একিডনা বলে একটা প্রজাতি আছে, মানে নাম হচ্ছে একিডনা, এর দুটো প্রজাতি আছে, এর দুটো প্রজাতি, একটাকে আমি বললাম স্পিসিস এ, একটাকে বললাম স্পিসিস বি, দুটো আলাদা আলাদা প্রজাতি। দুটো আলাদা প্রজাতি মানে কি, তারা জননে সক্ষম হবে না, ওই জন্য আলাদা প্রজাতি বলবো। তাহলে একটা একিডনা একটা সায়েন্টিফিক নেম, যেটা ডিনোট করা হয় স্পাইনি অ্যান্টিটার। স্পাইনি অ্যান্টিটার একটা ম্যামাল, স্তন্যপায়ী। আর একটা স্পিসিস, তার নামও একিডনা, এবং সেটা হচ্ছে মোরাই ইল। তাহলে এখানে এটা একটা প্রজাতি মোরাই ইল, আর একটা স্পাইনি অ্যান্টিটার, দুটো প্রজাতি, এবং দুজন আলাদা প্রজাতি, এরা ডিফারেন্ট স্পিসিস, বাট এদের নেমটা হচ্ছে আইডেন্টিক্যাল, দুজনেরই নাম হচ্ছে একিডনা। তাহলে এখানে কি হলো, হোমোনেম কি, তাহলে যাদের কি হয়, যাদের যে প্রজাতি দুটো কিন্তু নাম একটাই, এরকম, এটাকে বলা হয় হোমোনেম। তারপর অপশন বিটা কি বলতে চাইছে একবার দেখে নেব। মানে এখানে সঠিক অপশন এ, অপশন বিটা বলতে চাইছে টু আর মোর নেম অফ সেম ট্যাক্সন, মানে বলছে যে একটা ট্যাক্সন, বা আমরা বলতে পারি এখানে একটা প্রজাতির, এটা আমরা বলতে পারি, এটা আমি আলাদা করে দেখাচ্ছি। অনেক সময় কি হয়, একটা প্রজাতির দুটো নাম হয়, আগেরটা কি ছিল, দুটো প্রজাতির একটা নাম, কিন্তু এটা হচ্ছে একটা প্রজাতির দুটো নাম, এরকম কন্ডিশনও ঘটতে পারে। তাহলে এটাকে কি বলা হয়, যে ক্ষেত্রে একটা প্রজাতির দুটো নাম, সেটাকে বলা হয় সিনোনেম, সেটাকে বলা হয় সিনোনেম বলা হচ্ছে। তাহলে সিনোনেমের ক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি, যে একটা প্রজাতি আছে, একটা প্রজাতির নাম হলো স্পিসিস এ, এটা একটা প্রজাতি, এই প্রজাতির দুটো নাম, তাহলে একটা প্রজাতির দুটো নাম যখন হয়, তাহলে এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি, আমরা জিনিসটা বুঝে নেব, যে চা গাছের বিজ্ঞানসম্মত নাম দুটো হয়, একটা আছে থিয়া চাইনেনসিস, এটা একটা বিজ্ঞানসম্মত নাম। আর একটা নাম আছে কি, ক্যামেলিয়া সাইনেনসিস। তাহলে কি হলো, চা গাছের বিজ্ঞানসম্মত নাম দুটো, চা গাছের বিজ্ঞানসম্মত নাম এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি, যে থিয়া চাইনেনসিস, আর একটা হচ্ছে ক্যামেলিয়া সাইনেনসিস। তাহলে একটাই প্রজাতি কিন্তু এর দুটো নাম, এটাকে বলা হয় সিনোনেম বলা হয় এটাকে। আর 3 নম্বর অপশনটা বলছে নেম গিভেন টু এ ট্যাক্সন ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। অনেক সময় কি হয়, একটা প্রজাতির নাম লোকাল একটা ল্যাঙ্গুয়েজে রাখা হতে পারে, তখন সেটাকে বলা হয় টোপোনেম। লোকাল ল্যাঙ্গুয়েজে যখন একটা প্রজাতির নাম রাখা হয়, সেটাকে বলা হয় টোপোনেম। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা এখানে অপশানে যেটা দেখতে পাচ্ছি, আরেকটা, যে এরকম একটা দেখতে পাচ্ছি আমরা, সেটা একটু ইরেজ করছি, এটা বোঝাতে সুবিধা হয়। যে ডি নাম্বার অপশানটা আমরা দেখব, যে এটা কি বলতে চাইছে, সেম স্পিসিস নেম রিপ্রেজেন্ট জেনেরিক নেম। মানে কি হয়, এখানে স্পিসিস নেম এবং জেনাসের নেম, মানে গণ এবং প্রজাতির নেম অনেক সময় সেম হচ্ছে, তখন এটাকে কি বলা হয়, তখন এটাকে বলা হয় টোটোনেম। বলা হয়। টোটোনেম মানে জেনাস এবং স্পিসিসের নাম সেম। যেমন আমরা খুব পরিচিত একটা নাম আছে কাতলা, এখানে কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম, যেমন নেজা নাজা, আনসার, গ্যালাস, এরকম অনেক নামই পাবো আমরা, যেখানে
জেনাস এবং স্পিসিস দুটো হচ্ছে সেম, তখন এটাকে বলা হয় টটোনেম। তাহলে স্পিসিস নেম রিপিটস দি জেনারিক নেম, তাহলে এটাকে বলা হয় যে কি বলা হয়, এটাকে টটোনেম বলা হচ্ছে। তাহলে আমাদের যে কারেক্ট অপশন যে হোমোনেম কি বলা হয়েছিল, হোমোনেম কি ছিল, একটা প্রজাতির যখন দুটো নাম বা একটা প্রজাতি বা একটা ট্যাক্সনের দুটো নাম, তখন এটাকে বলবো একটা নাম যেটা হচ্ছে দুটো ট্যাক্সনের, একটা নাম দুটো ট্যাক্সনের, দুটো আলাদা আলাদা প্রজাতি এবং তার একটা নাম, তখন আমরা এটাকে বলবো কি বলবো, এটাকে হোমোনেম বলবো এটাকে। তাহলে ওই জন্য এখানে কারেক্ট অপশন সেটা হচ্ছে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা পরের কোশ্চেনটা দেখব। স্পিসিস অরিজিনেটেড ডিউ টু আইসোলেশন অফ টু ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশন আর কল্ড। মানে এখানে কি বলতে চাইছে, যে প্রজাতিগুলো উৎপত্তি লাভ করছে বা এখানে নতুন প্রজাতি সৃষ্টি হচ্ছে। কিভাবে সৃষ্টি হচ্ছে, দুটো আলাদা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ারের মাধ্যমে, ভৌগোলিক ব্যারিয়ারের মাধ্যমে দুটো প্রজাতি সৃষ্টি হচ্ছে। এটা আমরা দেখব এটা কি বলা হয়। তাহলে অ্যান্সারটাকে বলা হয়, অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অ্যালোপ্যাট্রিক স্পিসিস। তাহলে আগে জিনিসটাকে আমরা বুঝে নেব, জিনিসটা কি বলতে চাইছে। যে ধরো এখানে একটা প্রজাতি আছে, যে এটা একটা স্পিসিস, এভাবে একটা জায়গায় বসবাস করছে। এগুলো হলো স্পিসিস, একটা নির্দিষ্ট ভৌগোলিক এরিয়ায়, একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল লোকেশনে তারা বসবাস করছে। এবার কি হচ্ছে, কোনো কারণে যদি এখন এর মধ্যে একটা ব্যারিয়ার চলে আসে, এবং সেই ব্যারিয়ার মানে একটা বাধা, কি বাধা, সেখানে কোনো ভৌগোলিক ব্যারিয়ার মানে হতে পারে, প্রজাতি যেখানে বসবাস করছিল সেখানে একটা নদী চলে এলো, নদী, সাপোজ এটা রিভার চলে আসছে। তাহলে এই প্রজাতি যখন একসাথে ছিল তখন এদের অবাধে যৌন মিলন হতো, তখন প্রতিটা প্রজাতির সাথে জননে সক্ষম হতো। যে এখন যদি এখানে নদী চলে আসে তাহলে কিন্তু ওদের যে অবাধ মেলামেশা সেটা বাধাপ্রাপ্ত হবে। তখন কি হবে, সময়ের সাথে সাথে এই যে প্রজাতি আছে, এই প্রজাতি ছিল স্পিসিস এ, তখন এই যে প্রজাতিটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে এবং সে স্পিসিস বি এ পরিণত হবে। তার মানে কী হবে, দুটো আলাদা আলাদা প্রজাতি তৈরি হবে। তাহলে প্রথমে কিন্তু একই ছিল, কিন্তু কি হলো, কোনো একটা ভৌগোলিক ব্যারিয়ার বা একটা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার চলে আসছে, যার ফলে কি হচ্ছে যে একটাই প্রজাতি প্রথমে একই ছিল, কিন্তু ভৌগোলিক একটা ব্যারিয়ার চলে আসার জন্য প্রজাতিগুলো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বলা হয় অ্যালোপ্যাট্রিক স্পিসিস। এবং এই যে ঘটনাটা, তাহলে এই যে স্পিসিসগুলো আছে এটাকে বলা হয় অ্যালোপ্যাট্রিক স্পিসিস। এবং এই যে ঘটনাটা, এই ফেনোমেনাটাকে বলা হয় অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন। এটা বলা হচ্ছে। আচ্ছা, জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার বলতে গেলে শুধু রিভার হবে এটা না, এখানে কোনো হতে পারে, কোনো মাউন্টেনও হতে পারে, কোনো ফরেস্টও হতে পারে, বিভিন্ন কিছু এখানেও হতে পারে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অপশন বি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে নেব, অন্য অপশানগুলো কি বলতে চাইছে দেখে নেব। সিম্প্যাট্রিক স্পিসিসটা কি, এটা ছোট্ট করে বলে দিচ্ছি, এটাও কোশ্চেন। আমরা এমনভাবে কোশ্চেনগুলো দেখব যে একটা কোশ্চেন থেকে কত রকমের আমরা কোশ্চেন বের করতে পারি। তাহলে সিম্প্যাট্রিক স্পিসিস বলতে গেলে, ধরো এটা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, একটা ভৌগোলিক এরিয়া বাউন্ডারি, এখানে প্রজাতিগুলো আছে, এখানে সমস্ত প্রজাতি আছে একটা এরিয়ার ভেতরে, কিন্তু কোনো কারণবশত একটা দিকের প্রজাতিরা কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, এবং সে প্রজাতিগুলো পুরো আলাদা হচ্ছে, এবং একটা সময়ে তারা নতুন প্রজাতি তৈরি করছে। একটা নির্দিষ্ট এরিয়ার ভেতরেই কিন্তু এটা হচ্ছে। তাহলে একটা দিকের প্রজাতিগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং ওরা নতুন প্রজাতি তৈরি করছে, তখন সেটাকে সিম্প্যাট্রিক স্পিসিস বলবো, ঘটনাটাকে বলবো সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। তাহলে এখানে কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার এখানে আসছে না। অপশন সি বলছে সিবলিং স্পিসিসটাও খুবই ইন্টারেস্টিং। অনেক সময় কি হয়, যেটা হয় যে দুটো প্রজাতি দেখতে একই রকম হয়, কিন্তু তারা জননগতভাবে আলাদা হয়। আমরা প্রজাতির সংজ্ঞায় যেটা জানি যে সাধারণত যারা জননগতভাবে একই হয় তাদেরকে আমরা প্রজাতি বলি, মানে নিজেদের মধ্যে জনন কার্য সম্পন্ন করতে পারবে। কিন্তু সিবলিং স্পিসিসের ক্ষেত্রে কি হয়, এরা দেখতে হয় এরা যেটা হবে
যদি আমি বলি এটা, তাহলে এরা হচ্ছে মরফোলজিক্যালি, বাহ্যিকভাবে মরফোলজিক্যালি সিমিলার, দেখতে একই রকম, বাট রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড, রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড, আলাদা। তার মানে এটা হচ্ছে কি জননগতভাবে এরা আলাদা হয়, কিন্তু দেখতে মনে হবে এরা একই প্রজাতি, মানে বাইরে থেকে চেনা যাবে না, যে এটা বাইরে থেকে তুমি বলতে পারবে না যে এই দুটো প্রজাতি আলাদা, বলতে পারবে না, দেখতে একই রকম মনে হচ্ছে, কিন্তু ওরা দেখতে একই রকম হলেও এরা জননগতভাবে আলাদা হয়, তখন এটাকে বলা হয় সিবলিং স্পিসিস। যেমন এটা ড্রসোফিলার ক্ষেত্রে দেখা যায়, ড্রসোফিলা যে ফল মাছি সেক্ষেত্রে দেখা যায় যে দুটো প্রজাতি আছে, ড্রসোফিলা সিউডো অবস্কিউরা আর একটা ড্রসোফিলা পার্সিবিলিস। এই যে দুটো প্রজাতি সিউডো অবস্কিউরা এবং ড্রসোফিলা পার্সিবিলিস, দুটো আলাদা প্রজাতি, কিন্তু বাইরে থেকে দেখে এদের বোঝাই যাবে না এরা আলাদা প্রজাতি, মানে এরা দেখতে বাইরে থেকে দেখতে একই রকম, কিন্তু জননগতভাবে এরা আলাদা, এদেরকে বলা হয় সিবলিং স্পিসিস। মরফো স্পিসিস মানেও অনেকটা টাই, মরফো মানেও বাহ্যিক ক্যারেক্টার, এটা মরফো, স্পিসিস মানেও সেটাই, অনেকটা একই রকম জিনিস, আগেরটার মতোই, বাইরে থেকে দেখতে যদি একই রকম হয় তখন সেটাকে মরফো স্পিসিস বলা হয়। এটা লিনিয়াস বলেছিল, মরফো মানে অ্যাকচুয়ালি একটা বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট যেমন আছে সেরকম মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট ছিল, যেটা হচ্ছে লিনিয়াস বলেছিল। এটা লিনিয়াস ছাড়াও আর একটা বিজ্ঞানী বলেছিল জন রে। তাহলে এখানে যে কোশ্চেনটা আমরা দেখলাম 3 নম্বর কোশ্চেন, যে জিওগ্রাফিক্যাল লোকেশনের মাধ্যমে যে স্পিসিসগুলো তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালোপেট্রিক স্পিসিস। তাহলে এখানে কারেক্ট অপশন কিন্তু বি। বাকি 3টে অপশন কি সেগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা যেটা দেখব, ব্লু গ্রিন অ্যালগি বিলংস টু হুইচ অফ দিস ক্যাটাগরি? নীলাভ সবুজ শৈবাল। ব্লু গ্রিন অ্যালগি মানে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, বা ব্লু গ্রিন অ্যালগিকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। তাহলে এই যে সায়ানোব্যাকটেরিয়া আছে, সায়ানোব্যাকটেরিয়াগুলো কোন ক্যাটাগরিতে পড়ে, কার আন্ডারে পড়বে? আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, অ্যালগি, নন অফ দি অ্যাভব। তাহলে এখানে যেটা হবে, সায়ানোব্যাকটেরিয়াটা যার আন্ডারে পড়ে সেটা হচ্ছে ইউব্যাকটেরিয়া, কারণ সায়ানোব্যাকটেরিয়া হলো প্রকৃত ব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া এখানে কিন্তু হবে না। আর্কিব্যাকটেরিয়া এই কারণেই হবে না, আর্কিব্যাকটেরিয়া হচ্ছে এমন ব্যাকটেরিয়া যারা হচ্ছে আদি ব্যাকটেরিয়া, যারা প্রিমিটিভ, এরা প্রিমিটিভ হয়, খুব প্রিমিটিভ মানে হচ্ছে এরা আদি হয়, এবং এরা কি হয়, এরা এক্সট্রিম কন্ডিশনে বসবাস করে, এরা এক্সট্রিম টেম্পারেচারে বসবাস করে, এক্সট্রিম স্যালিনিটিতে বসবাস করছে। তো এই আর্কিব্যাকটেরিয়া এখানে অপশানটা কারেক্ট না, এখানে কারেক্ট অপশান ইউব্যাকটেরিয়া, যারা প্রকৃত ব্যাকটেরিয়া। তাহলে সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল কার আন্ডারে পড়ছে? ইউব্যাকটেরিয়ার আন্ডারে পড়ছে। অ্যালগি তো হবেই না, কারণ অ্যালগি হচ্ছে প্ল্যান্টের আন্ডারে পড়ে, উদ্ভিদ রাজ্যে প্রথম যে ভাগটা আছে সেটা অ্যালগি, কিন্তু এরা ব্লু গ্রিন অ্যালগিটা কি একটা, এটা মনেরার আন্ডারে পড়ে, মনেরার আন্ডারে, এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার শ্রেণীভুক্ত হয়। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউব্যাকটেরিয়া। তাহলে ব্লু গ্রিন অ্যালগি বিলংস টু ইউব্যাকটেরিয়া ক্যাটাগরি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। ক্যারিওগ্যামি ইজ ডিফাইন্ড অ্যাজ, ক্যারিওগ্যামি, তাহলে এটা নর্মালি এটা ফাঙ্গাসের কোশ্চেন, মানে ছত্রাক, যদি ছত্রাকটা তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে এটা জানতে পারবে। ক্যারিওগ্যামি বলতে গেলে যেটা হয়, ছত্রাকের দেহকে বলা হয় থ্যালাস বলা হচ্ছে, ছত্রাকের থ্যালাসটাকে, যে ওদের দেহটা থ্যালাস প্রকৃতির যে দেহটা, ওদের এরকম ফিলামেন্টের মতো স্ট্রাকচার দেখা যায়, যেটাকে হাইফি বলা হয়, ফিলামেন্টের মতো স্ট্রাকচার দেখা যায় যেটাকে হাইফি বলা হয়। তাহলে অনেক সময় কি হয়, অনেক সময় ছত্রাকে নিউক্লিয়াস যেগুলো আছে, নিউক্লিয়াসগুলো এইভাবে দেখা যেতে পারে, নিউক্লিয়াসগুলো এইভাবে দেখা যায়, তখন এটাকে ডাইক্যারিওটাইজেশন বলা হয়, বা এটাকে ডাইক্যারিওটিক স্টেজ বলা হয়। এই যে এরকমভাবে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ডাইক্যারিওটিক স্টেজ, মানে এখানে N+N স্টেজ বলা হয়। এবার কি অনেক সময় এই যে ডাইক্যারিওটিক স্টেজ আছে, এই সময় কি হতে পারে, এই নিউক্লিয়াসগুলো মিলিত হয়ে যায়, নিউক্লিয়াসগুলো ফিউজ হয়ে যায়, এভাবে নিউক্লিয়াসগুলো কি হচ্ছে এখানে এভাবে ফিউজ হয়ে যাচ্ছে। ফিউজ যদি হয়ে যায় তাহলে কি হবে, পরবর্তীতে ফিউজ হয়ে গেলে তখন একটা স্ট্রাকচার হবে যেভাবে মিলিত হয়ে যাবে, একটাই হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি কী হবে, ডাইক্যারিওটাইজেশনে তখন কী হবে, 2N হয়ে যাবে। তাহলে এখানে কি হয়, ক্যারিওগ্যামি বলতে গেলে এটাই, যে নিউক্লিয়াসের মিলন। তাহলে এটা কি একটা ফাঙ্গাসের
এটা ফাঙ্গাসের একটা হাইফি, এটা হাইফি বা হাইফি এটা। তাহলে হাইফির ভেতরে যে নিউক্লিয়াসগুলো আছে সেই নিউক্লিয়াসগুলো যখন মিলিত হয়ে যায় তখন সেটাকে বলা হয় ক্যারিওগামি। তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা হবে তোমরাই বলো। এই ফিউশন অফ প্লাজমা মেমব্রেন, ফিউশন অফ সেল মেমব্রেন। আচ্ছা, ফিউশন অফ প্লাজমা মেমব্রেন সেল মেমব্রেন তো একই অপশন, তাহলে এটা তো হবেই না, কারণ প্লাজমা মেমব্রেন যা সেল মেমব্রেনও তাই। তাহলে এখানে কী হবে, ফিউশন অফ 2 নিউক্লি, ফিউশন অফ সাইটোপ্লাজম। তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা হবে, কারেক্ট অপশন হচ্ছে ফিউশন অফ 2 নিউক্লি, মানে দুটো নিউক্লিয়াস মিলিত হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্যারিওগামি, যেটা ফাঙ্গাসের ক্ষেত্রে দেখা যায়। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্থ্রিডিয়া ইজ দি ড্যাশ অ্যান্ড আর্কিগোনিয়া ইজ দি ড্যাশ। আচ্ছা, এখানে কোশ্চেনটা জানার আগে আমাদের কিছু ইনফরমেশন জেনে নিতে হবে। সাধারণত যদি ব্রায়োফাইটা বা টেরিডোফাইটার আমরা দেহ দেখি, তাহলে ওদের যে মেন প্ল্যান বডি সেটা হচ্ছে গ্যামেটোফাইটিক বডি। এরকম একটা গ্যামেটোফাইটিক বডি ওদের দেখা যায়, মানে মেন প্ল্যান বডি ব্রায়োফাইটার ক্ষেত্রে গ্যামেটোফাইটিক বডি দেখা যাচ্ছে। এবং কি হয়, গ্যামেটোফাইটিক বডি মানে এখানে হ্যাপ্লয়েড বডি দেখা যায়। এবং এদের যে গ্যামেটোফাইটিক বডি আছে এর উপরে সেক্স অর্গানগুলো তৈরি হয়। যেমন আমি এখানে একটা সেক্স অর্গান আঁকার চেষ্টা করছি। এই যে সেক্স অর্গান আছে, এই সেক্স অর্গানটাকে আমি বললাম মেল সেক্স অর্গান, মেল সেক্স অর্গান মানে একটা পুংযৌনাঙ্গ। আর একটা সেক্স অর্গান আমি আঁকার চেষ্টা করছি, এরকম আর একটা সেক্স অর্গান আমি আঁকছি। এই যে সেক্স অর্গানটা, এটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান, এটা হলো, আচ্ছা এটা সরি, এটা মেল সেক্স অর্গান হবে, মেল সেক্স অর্গান, এটা ফিমেল সেক্স অর্গান। এবার এক্ষেত্রে যেটা হয়, মেল সেক্স অর্গানকে বলা হয় অ্যান্থ্রিডিয়াম, মেল সেক্স অর্গানকে বলা হচ্ছে অ্যান্থ্রিডিয়াম। আর ফিমেল সেক্স অর্গানকে বলা হয় আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা হবে, যে অ্যান্থ্রিডিয়াম মানে মেল সেক্স অর্গান। তাহলে এখানে কারেক্ট অপশন অপশন ডিটা দেখাচ্ছে। দেখো, অ্যান্থ্রিডিয়াম ইজ দি মেল সেক্স অর্গান অ্যান্ড আর্কিগোনিয়াম ইজ দি ফিমেল সেক্স অর্গান রেসপেক্টিভলি। তাহলে এখানে কারেক্ট অপশন অপশন ডি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা কিছু অ্যাডিশনাল জিনিস জেনে নেব। মেল সেক্স অর্গানের ভেতরে কী তৈরি হয়, মেল সেক্স অর্গানের ভেতরে কী তৈরি হয়, এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মেল গ্যামেট, মেল গ্যামেট তৈরি হচ্ছে। এবং এই মেল গ্যামেটটাকে বলা হয় অ্যান্থ্রাজয়েড, অ্যান্থ্রাজয়েড বলা হয় মেল গ্যামেট, যেটা হ্যাপ্লয়েড হয়। এবং অ্যান্থ্রাজয়েডটা কী হয়, জলের মাধ্যমে, মানে জলের মাধ্যমে গিয়ে ফিমেল সেক্স অর্গান বা আর্কিগোনিয়ামের ভেতরে প্রবেশ করবে। এবং আর্কিগোনিয়ামের ভেতরে একটা সেল থাকে যেটাকে বলা হয় এগ, ডিম্বাণু, এবং সেই ডিম্বাণুটাকে নিষিক্ত করবে, তারপর জাইগোট তৈরি হয়। তাহলে এখানে মেল সেক্স অর্গান এর এখানে কি হয়, এখানে মেল গ্যামেট তৈরি হয়। মেল গ্যামেটের নাম হচ্ছে অ্যান্থ্রাজয়েড। এবং অ্যান্থ্রাজয়েডটা কী হবে, জলের মাধ্যমে যাবে এবং সেটা কী হবে, ফিমেল সেক্স অর্গানের ভেতর প্রবেশ করবে এবং সেখানে থাকা এগটাকে নিষিক্ত করবে, যার ফলে জাইগোট তৈরি হবে। এভাবে এদের জীবনচক্রটা হয়। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশন অপশন ডি। তারপর হুইচ অফ দি ফলোয়িং, 7 নম্বর কোশ্চেনটা দেখব। হুইচ অফ দি ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যানিম্যালস বিলঙ্গিং টু ফাইলাম কর্ডাটা। বলছে যে ফাইলাম কর্ডাটার ক্ষেত্রে কোনটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, মানে ওদের শনাক্তকরণ বৈশিষ্ট্য বা ওদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারি আমরা। তাহলে এদের ফাইলাম কর্ডাটার চারিত্রিক বৈশিষ্ট্য কোনটা। এবার এখানে যে অপশানগুলো দেখবো সেই অপশানগুলো মোটামুটি সবই সঠিক, কিন্তু আমাদের খুঁজতে হবে কোনটা, যে অপশানটা শুধুমাত্র ফাইলাম কর্ডাটার ক্ষেত্রে ইউনিক, মানে শুধুমাত্র ফাইলাম কর্ডাটাতেই দেখা যায়, সেরকম ক্যারেক্টার আমরা খোঁজার চেষ্টা করব। তাহলে যদি আমরা দেখি, তাহলে দেখো তোমরা একটু, যে প্রথম যে অপশান প্রেজেন্স অফ ট্রু সিলম, প্রকৃত সিলমের উপস্থিতি, যে ফাইলাম কর্ডাটাতে প্রকৃত সিলম থাকে, আমরাও ফাইলাম কর্ডাটার আন্ডারে বিলং করছি, তাহলে ফাইলাম কর্ডাটাতে প্রকৃত সিলম থাকে, কিন্তু সিলম তো অন্য ফাইলামেও থাকে, অন্য প্রজাতি যেগুলো আছে সেগুলো তো থাকতে পারে। যেমন অ্যানেলিডার ক্ষেত্রে প্রথম প্রকৃত সিলম উৎপত্তি হয়েছে, তাহলে অ্যানেলিডায় থাকে, আর্থ্রোপোডায় থাকে, মোলাস্কায় থাকে, একানোডার্মাটায় থাকে, হেমিকর্ডাটায় থাকে, কর্ডাটাতেও থাকে। তাহলে এটা তো ইউনিক ক্যারেক্টার না, তার জন্য এখানে এই অ্যান্সারটা হবে না। সেগমেন্টেড বডি, সেগমেন্টেড বডিটাও
এখানে অ্যান্সার হবে না, কারণ সেগমেন্টেড বডিটাও অন্য পর্বে দেখা যায়। ইভেন অ্যানিলিডার ক্ষেত্রে যদি আমরা দেখি, ওদের ক্ষেত্রে সেগমেন্টেশনটা আরও ভালো বোঝা যায়। ওদের সেগমেন্টেশন ইন্টারনালি এবং এক্সটার্নালি সেগমেন্টেড বডি, তাহলে এটা কখনোই হবে না অ্যান্সার। তাহলে সেগমেন্টেড বডিটাও এখানে অ্যান্সার হবে না, মানে এখানে প্রেজেন্স অফ ট্রু সিলম অ্যান্সার হচ্ছে না, সেগমেন্টেড বডি হচ্ছে না। বায়োল্যাটারাল সিমেট্রি, মানে এটা বাংলায় যদি বলি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, তাহলে এখানে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা অ্যান্সার হতে পারে? পারে কি? না, এটা হতে পারে না, কারণ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতাও কিন্তু অন্য পর্বে দেখা যায়। কোথায় প্রথম দেখা যায় বলো তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা? সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস পর্ব থেকে শুরু করে আরও উন্নত যেসব পর্বগুলো আছে সেগুলোতে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। তাহলে এখানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বা বায়োল্যাটারাল সিমেট্রিটা একটা ফাইলাম কর্ডাটার ইউনিক ক্যারেক্টার হতে পারে না। তাহলে বাকি অপশন যেটা থাকলো নোটোকর্ড, এখানে নোটোকর্ড হবে কারেক্ট অ্যান্সার, কারণ কর্ডাটার নামকরণটা এসছে নোটোকর্ড থাকে বলে। তাহলে কর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড থাকে, সে নোটোকর্ডটা আছে বলে এর নামকরণ কর্ডাটা, এবং নোটোকর্ডটা শুধুমাত্র কর্ডাটা পর্বেই পড়ছে এবং আমরা কর্ডাটার আন্ডারে বিলং করছি। তাহলে নোটোকর্ডটা কী হয়? নোটোকর্ডটা প্রতিটা কর্ডেটের একটা স্টেজে, লাইফ সাইকেলের একটা স্টেজে নোটোকর্ড থাকবে, এবং অনেকের ক্ষেত্রে নোটোকর্ড সারা জীবন থেকে যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নোটোকর্ডটা রিপ্লেস হয়ে যায়। নোটোকর্ডটা রিপ্লেস কিসে হয়? মানে নোটোকর্ডটা কিন্তু থাকে না। আমাদের বর্তমানে কি আমাদের দেহে নোটোকর্ড আছে? না, আমাদের দেহে বর্তমানে নোটোকর্ড নাই। তাহলে আমাদের দেহে কি আছে? আমাদের দেহে নোটোকর্ডটা এখন মেরুদণ্ডে পরিণত হয়েছে। নোটোকর্ডটা এখন মেরুদণ্ডে পরিণত হয়েছে, মেরুদণ্ডে পরিণত হয়েছে, মানে মেরুদণ্ড বলতে গেলে ভার্টিব্রাল কলম বলা হয়। নোটোকর্ড ইজ রিপ্লেসড বাই ভার্টিব্রাল কলম। তাহলে এখানে কারেক্ট অপশন হবে নোটোকর্ড। নোটোকর্ড কেন হচ্ছে? কারণ নোটোকর্ডটা হলো ফাইলাম কর্ডাটার একটা ইউনিক ফিচার, যেটা অন্য কোনো পর্বে দেখা যায় না। সো এখানে কারেক্ট অপশন অপশন ডি, নোটোকর্ড। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমরা যাব। এখানে কি বলতে চাইছে দেখব। এখানে যেটা বলতে চাইছে যে অ্যানিমাল of the phylum Cnidaria possess specialized cell called cnidocyte that are used for, মানে বলছে যে নিডারিয়া বলে একটা পর্ব আছে, সেই পর্বে একটা স্পেশাল একটা কোষ দেখা যায়, যে কোষটার নাম হলো নিডোসাইট। এটা কিসে কাজে লাগে? তাহলে আমরা যখন নিডারিয়া পড়ি তখন আমরা একটা জিনিস দেখতে পাই যে নিডারিয়ার নামকরণটা এসছে, ওদের কি থাকে? নিডোসাইট বলে একটা সেল, নিডোসাইট। আচ্ছা, নিডোসাইটটাকে অনেক সময় নিডোব্লাস্টও বলা হয়। নিডোসাইটটাকে অনেক সময় নিডোব্লাস্টও বলা হয়, নিডোসাইট অথবা নিডোব্লাস্ট বলা হয়। তাহলে এই সেলটা থাকে বলেই এই পর্বের নাম হচ্ছে নিডারিয়া। এই পর্বে কি হয় যদি আমরা দেখি, এই পর্বে যদি আমরা দেখি তাহলে কি দেখব? যে এই পর্বে যে একটা ওদের যে কোর্সিকা আছে, ওদের যে কোর্সিকা আছে, এই কোর্সিকাতে একটা কোষ থাকে, যে কোষটাকে বলা হয় দংশন কোষ। আর এই দংশন কোষের ইংলিশ নাম হচ্ছে নিডোসাইট বলা হয় বা নিডোব্লাস্ট। তাহলে ওখানে যে দংশন কোষটা হয় কীরকম? সামহাও এরকম দেখতে হচ্ছে, যে একটা এরকম কোষ দংশন কোষ, এবং কি হয় এখানে যে দংশন কোষ, এবং কি হয় দংশন কোষের ভেতরে বা দংশন কোষ থেকে এরকম একটা অংশ বেরোচ্ছে, যেটা দংশনে সাহায্য করে। দংশনে মানে কোনো, এবার দংশনে কেন করে? কারণ যদি কোনো প্রজাতি, যদি ওদের কোনো সাপোজ কোনো একটা শিকারকেও ধরবে, তখন কি করবে? শিকারের উপরে এই যে দংশন কোষের যে অংশটা বেরোচ্ছে, ছুঁচের মতো একটা অংশ, সেটা কী হবে? একটা শিকার, একটা সাপোজ যেটা একটা যদি শিকার হয়, তাহলে শিকারের উপরে গিয়ে কি হবে? দংশন কোষটা কী করবে? স্ট্রিং করবে, মানে এখানে কী করবে? দংশন কোষটা ভেতরে ঢুকিয়ে দেবে, যার ফলে যে শিকারটা আছে শিকারটা প্যারালাইজ হয়ে যেতে পারে। তাহলে এখানে কি দংশন কোষের কাজ? তাহলে এখানে যে সেলটা আছে এটাকে বলা হচ্ছে, এটা হলো দংশন কোষ। এখানে আমরা কিছু ইনফরমেশন লিখে নেব। আচ্ছা, এই যে সেলটা আছে এটাকে বলা হয় নিডোসাইট, এবং এটাকে স্ট্রিঙ্গিং অ্যাপারেটাস বলা হয়। স্ট্রিঙ্গিং অ্যাপারেটাস মানে এটা দংশনে সাহায্য করে। এবং এখানে একটা কোষ, এই যে নিডোসাইট আছে, এখানে একটা কোষীয় অঙ্গাণু থাকে, এটাকে বলা হয় নিমাটোসিস্ট। এটাও কোশ্চেনে আছে, নিমাটোসিস্ট মানে নিডোসাইট কোষের ভেতরে যে কোষীয় অঙ্গাণু থাকে এটাকে নিমাটোসিস্ট বলা হয়। তো যাই হোক, এখানে যেটা হচ্ছে যে এই দংশন কোষটা কী করছে? যখন কোনো শিকার পাবে তখন শিকারটাকে প্যারালাইজ করে দিচ্ছে, শিকার ধরার কাজে ব্যবহার করা হচ্ছে। তাহলে এটা মনে রাখতে হবে।
তাহলে অপশানগুলো একবার দেখে নেব। তাহলে এবার তোমরাই বলো যে এখানে কোন অপশানটা হতে পারে। এখানে যদি অপশানগুলো আমরা দেখি তাহলে ইউজড ফর ডাইজেশন, মানে ডাইজেশন মানে হচ্ছে খাদ্য পরিপাক, তাহলে নিশ্চয়ই নিউরোসাইট কোষ খাদ্য পরিপাকে সাহায্য করবে না। আচ্ছা, ইউজড ফর মুভমেন্ট, চলাফেরা করতে সাহায্য করে না, চলাফেরা করতে এদের সাহায্য করে না। রিপ্রোডাকশন, জননে সাহায্য করে, জননেও এর কোনো ভূমিকা নাই। তাহলে কিসে সাহায্য করছে? এটা সাহায্য করছে ক্যাচিং প্রে উইথ স্ট্রিঙ্গিং স্ট্রাকচার, যে স্ট্রিঙ্গিং স্ট্রাকচার যেটা হুলের মতো একটা স্ট্রাকচার, সেটা কি করে? কোনো একটা প্রেকে, প্রে মানে হচ্ছে শিকার, শিকার ধরতে সাহায্য করছে। তারপর আমরা পরের কোশ্চেনে চলে যাব। 9 নম্বর কোশ্চেনটা আমরা দেখব প্রত্যেকে। দি সেল অফ দিস রিজিয়ন আর ভেরি স্মল, থিন ওয়াল্ড অ্যান্ড উইথ ডেন্স প্রোটোপ্লাজম, দে আর ডিভাইড রিপিটেডলি। তার মানে এটা কোন কোষের কথা বলা হয়েছে, বা কোন জায়গায় এই কোষটা পাওয়া যায়? মানে এমন একটা কোষ, ধরো এমন একটা কোষ যে যার পাতলা প্রাচীর, একটা কোষ দেখবো, যেটা এখানে কোশ্চেনটা বলতে চাইছে আগে দেখবো, ওদের যে প্রাচীরটা খুব পাতলা, তার মানে হচ্ছে থিন ওয়াল, থিন ওয়াল, তাহলে এটা নিশ্চয়ই উদ্ভিদ কোষ হবে। এবার কারণ হচ্ছে ওদের সেল ওয়াল আছে, আর সেল ওয়াল তো উদ্ভিদ কোষে থাকে। থিন ওয়াল মানে কি? কোষ প্রাচীরটা পাতলা হয়। এবার দেখো, তারপর এখানে বলছে দেখো থিন ওয়াল্ড ডেন্স প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম মানে ভেতরে যে সাইটোপ্লাজমটা আছে, এগুলো নিয়ে প্রোটোপ্লাজম তৈরি হয়। প্রোটোপ্লাজমটা খুব ঘনভাবে আছে। আচ্ছা, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসও থাকতে পারে, তাহলে এদের প্রোটোপ্লাজমটা ডেন্স হয়, খুবই ঘনভাবে থাকছে। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যটা, কোষগুলো ক্ষুদ্র হয় এবং দে ডিভাইড রিপিটেডলি, অনবরত বিভাজিত হয়। এরা বিভাজন হতেই থাকে, হতেই থাকে। তাহলে একটা উদ্ভিদের দেহে কোন কোষ, একটা উদ্ভিদের দেহে কোন কোষ অনবরত বিভাজিত হতে পারে? নিশ্চয় স্থায়ী কলার কোনো কোষ হবে না। কোন কোষ হবে? ভাজক কলার কোষ। তাহলে এটাকে বলা হয় রিজিয়ন অফ মেরিস্টেমেটিক, রিজিয়ন অফ মেরিস্টেমেটিক, মানে মেরিস্টেমেটিক মানে হচ্ছে ভাজক কোষ। তাহলে ভাজক অঞ্চলের ভাজক কোষ, তার মানে কি? যারা অনবরত ডিভাইড করে তারা কেমন হয়? খুবই মানে ছোট হয় সাইজে, থিন ওয়াল্ড হয়, পাতলা প্রাচীর বিশিষ্ট হয়, এবং এদের প্রোটোপ্লাজম খুব ডেন্স প্যাকড, মানে ডেন্স থাকে, খুব ঘনভাবে থাকে। তাহলে এটা কোথায় দেখতে পাবো? রিজিয়ন অফ মেরিস্টেমেটিক, এখানে আমরা দেখতে পাবো। তাহলে এটা অ্যাকচুয়ালি এখানে এটা বলতে চাইছে, একটা আমরা যদি মূলের গঠন দেখি, একটু লক্ষ্য করো এখানে, যদি আমরা একটা মূলের গঠন দেখি, একটা মূল, তাহলে এখানে মূলের যদি একটা গঠন দেখি, ধরো এটা একটা মূল, রুট, রুটের একদম সামনে থাকে রুট ক্যাপ, রুট ক্যাপ একদম সামনের দিকে থাকছে রুট ক্যাপ, এবং রুট ক্যাপের উপরে একটা লেয়ার থাকছে যেখানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কোষ থাকে, যেখানে কোষ প্রাচীরটা খুব পাতলা হয়, যেখানে কোষে প্রোটোপ্লাজমের ঘনত্ব অনেক বেশি। এই অঞ্চলটাকে বলা হয় রিজিয়ন অফ মেরিস্টেমেটিক, রিজিয়ন অফ মেরিস্টেমেটিক বা মেরিস্টেম, রিজিয়ন অফ মেরিস্টেম মানে এটা ভাজক কলা। তাহলে এই কোষটার কথা এখানে বলছে, মানে এখানে এই কোষটার কথা বলছে, এখানে যে কোষগুলো তার কথা বলছে। এবং এরা কি করে? এরা কি হয়, এখানে প্রচুর পরিমাণে এদের মাইটোসিস হয়, এদের মাইটোসিস হয় মানে এদের ডিভিশন হয়, ওই জন্যই তো এদেরকে মেরিস্টেমেটিক সেল বলা হয়, এদের ডিভিশন হয়। আচ্ছা, যাই হোক, এর পরের উপরে যে অঞ্চলটা থাকে, এই অঞ্চলে কিছু কোষ থাকে, এটাকে বলা হয় রিজিয়ন অফ ইলংগেশন, রিজিয়ন অফ ইলংগেশন, লম্বা লম্বা কোষ, ইলংগেটেড সেল থাকে, রিজিয়ন অফ ইলংগেশন। এর উপরে যে অঞ্চলটা আছে এটাকে বলা হয় রিজিয়ন অফ ম্যাচুরেশন, রিজিয়ন অফ ম্যাচুরেশন মানে এখানে কোষগুলো ম্যাচিওর হয়ে গেছে। এবং কী হয়, এই অঞ্চল থেকে কী হয়, এই যে মূলের যে অঞ্চলটা, এই অঞ্চল থেকে কিন্তু শাখা মূলগুলো বেরোচ্ছে, এই অঞ্চল থেকেই মূলের শাখা মূলগুলো এভাবে বেরোচ্ছে। এটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা হবে? রিজিয়ন অফ মেরিস্টেম, রিজিয়ন অফ মেরিস্টেমেটিক। তারপর নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন আমরা যাব। 10 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, যে অ্যাক্টিনোমরফিক ইজ দ্য টার্ম ইউজড ফর ফ্লাওয়ার উইথ, অ্যাক্টিনোমরফিক ফুল আমরা কাদের বলবো? তাহলে এখানে যেটা কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে, যেসব ফুলগুলো রেডিয়াল সিমেট্রি দেখায় তাদেরকে আমরা অ্যাক্টিনোমরফিক বলবো। রেডিয়াল সিমেট্রি দেখাচ্ছে এটা, তাহলে আমাদের এখন বুঝতে হবে যে অ্যাক্টিনোমরফিক জিনিসটা কি। যদি আমরা ফুলের প্রতিসাম্যতা ভাগ করি, সিমেট্রি অফ ফ্লাওয়ার যদি আমরা দেখি, মানে ফুলের প্রতিসাম্যতা দেখি, তাহলে
কিছু ফুল অ্যাক্টিনোমরফিক হয়, কিছু ফুল জাইগোমরফিক, কিছু ফুল অ্যাসিমেট্রিক্যাল। অ্যাক্টিনোমরফিকের যদি আমরা অ্যাক্টিনোমরফিকের মানে বাংলা মানেটা দেখি তাহলে এটা হবে বহু প্রতিসম ফুল। বহু প্রতিসম ফুল মানে একটা ছবি যদি দেখি, বহু প্রতিসম ফুল বলতে গেলে যদি দেখি, ধরো এটা একটা ফুল, এটা একটা ফুল, সাপোজ এটা একটা ফুল, ধরে নাও এটা একটা ধুতুরা ফুল। তাহলে এই ফুলটাকে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু বরাবর কতবার কাটলে সমান দুটো খণ্ড পাবো, একটা নির্দিষ্ট সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর কতবার কাটলে আমরা কতটা খণ্ড পাবো। তাহলে দেখো এই বরাবর যদি কাটি তাহলে দুটো খণ্ড পাবো, সাপোজ এই বরাবর যদি কাটি তাহলেও দুটো খণ্ড পাবো, সাপোজ এই বরাবর কাটলেও দুটো খণ্ড পাবো, এই বরাবর কাটলেও দুটো খণ্ড পাবো। মানে কেন্দ্রীয় অক্ষ বা সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর আমরা যদি অসংখ্যবার ফুলটাকে কাটি তাহলে আমরা সমান খণ্ড পাবো অসংখ্যবার। ওই জন্য এই ফুলগুলোকে বলা হয় বহু প্রতিসম ফুল, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় কি বলি, অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার বলি। এবং এদের ক্ষেত্রে যে প্রতিসাম্যতা দেখা যায় সেটাকে বলা হয় রেডিয়াল সিমেট্রি, সেটাকে বলা হয় রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি মানে হচ্ছে, বাংলায় যদি বলি এর মানে হচ্ছে অরীয় প্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্যতা বলা হয়। তাহলে এখানে এটাকে রেডিয়াল সিমেট্রি বলা হয় কন্ডিশনটাকে। তাহলে এখানে কারেক্ট অপশন রেডিয়াল সিমেট্রি। আচ্ছা, বায়োল্যাটারাল সিমেট্রি কাকে বলা হয়? এখানে যে জাইগোমরফিক ফ্লাওয়ার আছে এটাকে বলা হয় বায়োল্যাটারাল সিমেট্রি, বায়োল্যাটারাল সিমেট্রি। মানে এখানে যে ফুলগুলো আছে সে ফুলগুলোকে আমরা যদি একটা তল বরাবর কাটি তাহলে সমান দুটো খণ্ড পাবো, এই তল বরাবর যদি কাটি সমান দুটো খণ্ড পাবো, অন্যান্য কোনো তল বরাবর কাটলে সমান দুটো খণ্ড পাবো না। তাহলে একবারই এদের কাটলে, একটা তল বরাবর কাটলে সমান দুটো খণ্ড পাবো। তাহলে এটাকে বলা হয়, এই জাইগোমরফিকের বাংলা অর্থ হলো এক প্রতিসম, এক প্রতিসম ফুল, এক প্রতিসম। আচ্ছা, অ্যাসিমেট্রিক্যাল ফুল, অপ্রতিসম ফুল কোনগুলো? যেসব ফুল কি হয়, তুমি যে তল বরাবরই কাটো না কেন কখনোই সমান খণ্ড পাবে না, তুমি যে তল বরাবরই কাটো না কেন কখনোই সমান দুটো খণ্ড পাবে না। এক্সাম্পল কি, অর্কিড, সর্বজয়া। সর্বজয়া মানে হচ্ছে ইংলিশে বলা হয় কানা, কানা। আর এক প্রতিসম ফুলের উদাহরণ কি, জবা, ধুতুরা, বেগুন, সর্ষে। মানে জবা বলতে গেলে মালভেসি ফ্যামিলি, সোলেনিসি ফ্যামিলি, ব্র্যাসিকেসি ফ্যামিলি, এগুলোতে অ্যাক্টিনোমরফিক ফুল দেখা যায়। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার পরের কোশ্চেনটা যাব। অ্যাপোকার্পাস ইজ দি টার্ম গিভেন টু, অ্যাপোকার্পাস ইজ দি টার্ম গিভেন টু। তাহলে এখানে যেটা দেখব যে অ্যাপোকার্পাস শব্দটা আমরা কখন ব্যবহার করি, অ্যাপোকার্পাস। তাহলে এখানে ফুলের অংশগুলো সম্পর্কে আমাদের একটু পরিচিতি হতে হবে, নাহলে এটার অ্যান্সারটা করা যাবে না। তাহলে এখানে কিছু কন্ডিশন আমরা দেখব যে ফুলের যে গর্ভকোষের চক্র আছে, সে গর্ভকোষ, সাপোজ আমরা যদি দেখি একটা ফুল, যে একটা ফুল যদি আমরা দেখি তাহলে ধরো এটা হলো ফুলের পুষ্পাক্ষ, পুষ্পাক্ষকে বলা হয় থ্যালামাস। এটা ধরো ফুলের পুষ্পাক্ষ, পুষ্পাক্ষকে বলা হয় থ্যালামাস বলা হয়, থ্যালামাস বা পুষ্পাক্ষ। আচ্ছা, এই পুষ্পাক্ষের উপরে ফুলের বিভিন্ন অংশগুলো পরপর সাজানো থাকে, পুষ্পাক্ষের উপরে ফুলের বিভিন্ন অংশগুলো পরপর সাজানো থাকে। এবার ধরো এটা ফুল, ফুলের উপরে কি কি সাজানো থাকে, যে দলমণ্ডল থাকে, বৃতি থাকে, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। তাহলে যদি ফুলের উপরে গর্ভকেশর চক্র একাধিক থাকে তখন কি হয়, ধরো গর্ভকেশর চক্র, আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো গর্ভকেশর চক্র একাধিক আছে, এটা একটা গর্ভকেশর চক্র, আর একটা গর্ভকেশর চক্র হয়তো তার পাশে আছে, এটা একটা গর্ভকেশর চক্র, এটা একটা গর্ভকেশর চক্র, আর একটা গর্ভকেশর চক্র আঁকছি, এটা একটা গর্ভকেশর চক্র। তাহলে এখানে দেখতে পাচ্ছি যেটা, যে এখানে চারটে গর্ভকেশর চক্র দেখলাম। গর্ভকেশর চক্র যেগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি, ইংলিশে আমরা বলতে পারি
কার্পেল বা এটাকে বলা হয় পিস্টিল। কার্পেল বা পিস্টিল বলা হয় গর্ভকেশর চক্রকে। তাহলে এখানে 4টে গর্ভকেশর চক্র আছে, মানে একাধিক আছে। কিন্তু গর্ভকেশর চক্র কি নিজেদের সাথে যুক্ত হয়ে আছে? এগুলো দেখো নিজেদের সাথে যুক্ত হয়ে নেয়, দেখো এরা সবগুলো পৃথক আছে, পৃথক আলাদা আলাদা হয়ে আছে। তার মানে এখানে গর্ভকেশর চক্র একাধিক থাকবে এবং নিজেদের সাথে যুক্ত থাকা যাবে না। তখন এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাপোকার্পাস কন্ডিশন। অ্যাপোকার্পাস, তাহলে অ্যাপোকার্পাস মানে যদি আমরা বলি তাও ইংলিশে যদি বলি জিনিসটা কি, তাহলে এখানে আমরা বলবো যেটা যে ফ্রি কার্পেল, যখন কার্পেলগুলো ফ্রি থাকে অ্যাপোকার্পাস। আর যদি এখন এরকম কন্ডিশন দেখা যায় যে কার্পেলগুলো যদি ফিউজড হয়, যুক্ত হয়ে থাকে, তখন এটাকে বলা হয় সিনকার্পাস। তাহলে এখানে এবার তোমরা বলো অ্যান্সারটা কী হবে, যে অ্যাপোকার্পাস ইজ দি টার্ম গিভেন টু মোর দ্যান ওয়ান কার্পেল ফিউজ টুগেদার। এটা হবে? এটা হবে না, কারণ আমরা বললাম ফ্রি কার্পেল। ফিউজড মানে হচ্ছে যুক্ত হওয়া, ফিউজড মানে হচ্ছে সবগুলো একসাথে যুক্ত হয়ে গেছে। ধরো এরকম কন্ডিশন, ফিউজড মানে ধরো এটা আছে, এটা আছে, আর একটা ধরো এইভাবে আছে, সবগুলো এইভাবে যুক্ত হয়ে গেছে। এগুলো যুক্ত যদি হয়ে যায় তখন এটাকে আমরা ফ্রি বলবো না, তখন আমরা এটাকে ফিউজড বলবো। তাহলে এটা হলো ফিউজড, যুক্ত হয়ে গেছে, তখন এটার জন্য একটা আলাদা টার্ম ইউজ করা হয়, সিনকার্পাস। সিনকার্পাস বলবো তখন এটাকে। তাহলে এটা হবে না। দ্বিতীয় অপশনটা দেখবো, মোর দ্যান ওয়ান কার্পেল হুইচ মে বি ফ্রি। এটাই হবে কারেক্ট অপশন। কি হয়, একাধিক কার্পেল থাকছে, একাধিক গর্ভকেশর থাকে এবং যেগুলো মুক্ত থাকে, তাহলে এটাকে বলা হয় অ্যাপোকার্পাস কন্ডিশন। তাহলে এটা এখানে কারেক্ট অপশন, অপশন বি, মোর দ্যান ওয়ান কার্পেল হুইচ মে বি ফ্রি। তাহলে এখানে কোন কন্ডিশন দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি যে কি কার্পেল থাকছে এবং কার্পেলগুলো কী হয়, ফ্রি হয়, মুক্ত হয়, মুক্ত, এগুলো হয় মুক্ত। আচ্ছা একটা উদাহরণ বলো তো, কোথায় দেখা যায় এটা কোথায় দেখা যায়? তাহলে এর একটা উদাহরণ যদি বলি, সাধারণত রোজ, গোলাপের ক্ষেত্রে দেখা যেতে পারে, লোটাস, পদ্মর ক্ষেত্রে দেখা যেতে পারে, স্ট্রবেরির ক্ষেত্রে দেখা যেতে পারে, এরকম কিছু দেখা যেতে পারে। আশা করি বোঝা গেছে। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন যেটা বলছে, হুইচ পার্ট অফ দি সিড গিভস নিউট্রিশন টু গ্রোথ অফ এমব্রায়ো। মানে বলতে চাইছে একটা বীজে বা একটা যখন ভ্রূণ তৈরি হয়, নিষিক্ত হওয়ার পরে যখন একটা জায়গোট থেকে ভ্রূণ তৈরি হয়, তখন কি হয়, সেই যে ভ্রূণটা তৈরি হচ্ছে সেই ভ্রূণকে কে পুষ্টি প্রদান করে, পুষ্টি প্রদান কে করছে? তাহলে এখানে পুষ্টি প্রদান কে করছে, অ্যান্সারটা হবে এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম বা শস্য বলতে পারি। এন্ডোস্পার্ম মানে কি, এন্ডোস্পার্ম মানে হচ্ছে শস্য, এন্ডোস্পার্ম মানে শস্য। তাহলে এই শস্যই কী করছে, ওই যে বীজটা, যে অ্যাকচুয়ালি এমব্রায়ো যেটা হচ্ছে জায়গোট থেকে, সে জায়গোট থেকে যে এমব্রায়ো হচ্ছে সেটাকে পুষ্টি প্রদান করছে। তাহলে এটা মনে রাখতে হবে, একটা জিনিস আমরা দেখে নেবো যে এখানে অ্যাকচুয়ালি কী ঘটে, জিনিসটা কী ঘটে একটু আমরা বুঝে নেব। তাহলে কি হয়, একটা যখন এটা একটা ডিম্বাশয়, ধরো এটা একটা ডিম্বাশয়, ডিম্বাশয়ের ভেতরে ভ্রূণস্থলী আছে, ভ্রূণস্থলী, এবং ধরো ভ্রূণস্থলীর ভেতরে এখন নিষিক্ত হয়ে গেছে কি, ডিম্বাণুটা নিষিক্ত হয়ে গেছে, দিয়ে তৈরি করেছে এখন জায়গোট, জায়গোট তৈরি করেছে। এবং কি হয়, যখন দেখবে জায়গোট তৈরি হয় তখন আরেকটা জিনিসও তৈরি হয়, সেটা হচ্ছে জায়গোট যখন তৈরি হয় তখন আরেকটা জিনিসও তৈরি হয়, সেটা হচ্ছে এটাকে বলা হয় এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম এবং যেটা হয় 3N, এটাকে যদিও প্রাইমারি এন্ডোস্পার্ম বলা হয়, 3N হয় এটা, কারণ এটা কি, এটা ট্রিপল ফিউশনের মাধ্যমে তৈরি হয়। এই এন্ডোস্পার্মের বিভাজন হয় এবং এন্ডোস্পার্মের বিভাজনটা প্রথমে হয়, জায়গোটের বিভাজন হওয়ার আগে এন্ডোস্পার্মের বিভাজন হবে, জায়গোটের বিভাজন হওয়ার আগে এন্ডোস্পার্মের বিভাজন হবে। এবং এন্ডোস্পার্মের বিভাজন হয়ে এন্ডোস্পার্মগুলো হতে পারে যে কোষপ্রাচীর, আলাদা আলাদা কোষপ্রাচীর তৈরি হয় এদের ক্ষেত্রে, মানে এন্ডোস্পার্মগুলো আলাদা আলাদা কোষ এভাবে তৈরি করছে, এরকম হচ্ছে। এবার কি হয়, এই যে এন্ডোস্পার্মটা আছে, এন্ডোস্পার্মটা করে কি এখানে, এন্ডোস্পার্মটা যেটা করে না, এই জায়গোটের কি হবে, বিভাজন করতে হবে, জায়গোটের বিভাজন হয়, জায়গোটের বিভাজন হয়, বিভাজন হয়ে তৈরি হয় কি, তৈরি হয় এমব্রায়ো। এবার একটা জিনিস বলো, যে জায়গোটের বিভাজন হয়ে তৈরি হয় এমব্রায়ো, তাহলে জায়গোটের বিভাজন হতে গেলে পুষ্টি কোথা থেকে পাবে, নিউট্রিশন। জায়গোট যে বিভাজন হবে, জায়গোট একটা কোষ আর এমব্রায়ো হচ্ছে অনেকগুলো কোষ, তাহলে পুষ্টি কে প্রদান করবে, পুষ্টি প্রদান করবে এন্ডোস্পার্মটাই কি করবে, প্রোভাইড নিউট্রিশন, প্রোভাইড
নিউট্রিশন, পুষ্টি প্রদান করবে। তাহলে কি হচ্ছে, এন্ডোস্পার্মের কাজ হচ্ছে একটা জাইগোট থেকে যখন এমব্রায়ো তৈরি হবে তখন এন্ডোস্পার্মটা কী করবে, নিউট্রিশন প্রোভাইড করবে। তাহলে এখানে এবার একবার কোশ্চেনটা দেখবো আর একবার, হুইচ পার্ট অফ দি সিড গিভ নিউট্রিশন টু গ্রোথ অফ এমব্রায়ো। এমব্রায়ো বিভাজনে, এমব্রায়োর একটা বিভাজনে বা একটা এমব্রায়ো তৈরি হতে গেলে কে পুষ্টি প্রদান করে, তাহলে কী হবে এখানে, এন্ডোস্পার্ম হবে, এন্ডোস্পার্ম পুষ্টি প্রদান করছে। আচ্ছা, এখানে হাইলাম হবে না অপশন, কারণ হাইলাম অ্যাকচুয়ালি হাইলাম এমন একটা অঞ্চল যেটা হচ্ছে ডিম্বকটা ফিউনিকলের সাথে লেগে থাকে, এটাকে হাইলাম বলা হয়। টেস্টা হবে না, টেস্টা, টেগমেন এগুলো হয় বীজের, একটা বীজ যদি দেখি আমরা, বীজের বাইরের যে সিড কোট আছে, সিড কোটগুলোকে বলা হয় টেস্টা, টেগমেন, মানে একদম বাইরে যে সিড কোটটা এটাকে বলা হয় টেস্টা, আর ইনারটাকে বলা হয় টেগমেন, টেগমেন বলা হচ্ছে। তাহলে এগুলোও কিন্তু হবে না, এগুলো বীজের অংশ। সেখানে কারেক্ট অপশন হবে এন্ডোস্পার্ম, শস্য। এবার আমরা পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনটা যদি দেখি 13 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করো সবাই, যে হোয়াট ইজ দি মেন ফাংশন অফ কর্ক ক্যাম্ব্রিয়াম ইন উডি প্ল্যান্ট। একটা উডি প্ল্যান্ট মানে হচ্ছে কাষ্ঠল একটা গাছে কর্ক ক্যাম্ব্রিয়ামের কাজ কি। আচ্ছা, যদি আমরা ক্যাম্ব্রিয়াম দেখি, যদি আমরা ক্যাম্ব্রিয়াম সম্পর্কে বলি যে ক্যাম্ব্রিয়াম অ্যাকচুয়ালি কী, বা ক্যাম্ব্রিয়ামের কী কী অংশ থাকে। ক্যাম্বিয়াম 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 দু রকম হয়, একটা আছে ভাস্কুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, আর একটা আছে কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। তাহলে এই যে ক্যাম্বিয়ামটা হয়, ক্যাম্বিয়ামটা অ্যাকচুয়ালি ক্যাম্বিয়ামে কী থাকে, ভাজক কলা থাকে, যে কলাগুলো কী করে, বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে গাছের যখন গৌণ বৃদ্ধি হয় তখন এই কর্ক ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম কী করে, গাছের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। মানে এরা কী করে, হেল্পস ইন সেকেন্ডারি গ্রোথ ইন উডি প্ল্যান্ট, উডি প্ল্যান্ট মানে কি হয়, একটা কাষ্ঠল উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করছে এই ক্যাম্ব্রিয়ামগুলো। সেটা কি ক্যাম্ব্রিয়াম হতে পারে, ভাস্কুলার ক্যাম্ব্রিয়াম এবং কর্ক ক্যাম্ব্রিয়াম, এবং দুটোরই কাজ হচ্ছে একই, যে একটা কাষ্ঠল উদ্ভিদে কী করে, ওটাকে কী করে, গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। গৌণ বৃদ্ধি বলতে গেলে কি, গাছ যখন প্রথম জন্মায় তখন যে বৃদ্ধিটা হয় সেটাকে বলা হয় প্রাথমিক বৃদ্ধি। পরবর্তীতে গাছটা যখন লম্বায় না বেড়ে চড়ায় যখন বাড়তে চায়, ধরো একটা গাছ আছে, ধরো মনে করো এটা একটা গাছ, এটা একটা গাছ, তাহলে এই গাছটা কী হবে, লম্বায় বৃদ্ধি না পেয়ে যখন গাছটা চড়ায় বৃদ্ধি প্রাপ্ত হবে, চড়া মানে গাছটা মোটা হবে, গাছের গুঁড়িটা আরও অনেক মোটা হবে, তখন সেটাকে বলা হয় গৌণ বৃদ্ধি। এবং গৌণ বৃদ্ধি করার সময় কী করে, এরকম জায়গায় থাকে কর্ক ক্যাম্ব্রিয়াম, মানে এটা অ্যাকচুয়ালি কর্টেক্স অঞ্চলে থাকে, আর তার ভেতরে কোনো একটা জায়গাতে, মানে অ্যাকচুয়ালি এটা নালিকা বান্ডিলের আশেপাশে থাকছে, যেটাকে বলা হয় ভাস্কুলার ক্যাম্ব্রিয়াম। তাহলে এটা হচ্ছে কর্ক ক্যাম্ব্রিয়াম, তার ভেতর থাকছে ভাস্কুলার ক্যাম্ব্রিয়াম, এবং দুজনে যৌথভাবে কী করে, গাছের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। গৌণ বৃদ্ধি মানে কি বললাম, সেকেন্ডারি গ্রোথে হেল্প করে এরা। এবার আমরা কোশ্চেনটা দেখব, দিয়ে উত্তরটা বলার চেষ্টা করো। কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ কর্ক ক্যাম্ব্রিয়াম, যেটাকে ইংলিশে ফেলোজেন বলা হয়, ইন উডি প্ল্যান্ট। তাহলে একটা কাষ্ঠল উদ্ভিদে কর্ক ক্যাম্ব্রিয়ামের প্রধান কাজ কি, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ তো কখনোই হবে না, সালোক সংশ্লেষের কাজ তো অ্যাকচুয়ালি ক্যাম্ব্রিয়াম তো সালোক সংশ্লেষ করে না। তারপর কি এটা হবে, ট্রান্সপিরেশন মানে বাষ্পমোচনও এখানে হবে না। প্রোটেকশন অ্যান্ড ইনসুলেশন, প্রতিরক্ষা প্রদান করা, এটাও হবে না। সেকেন্ডারি গ্রোথ, এটা হবে কারেক্ট অপশন, গৌণ বৃদ্ধিতে সাহায্য করছে এটা। তাহলে কর্ক ক্যাম্ব্রিয়াম কী করে, গাছের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। তারপর দেখো, তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে ড্যাশ প্রেজেন্ট অন ইনার সাইড অফ এন্ডোডার্মিস অ্যান্ড অ্যাবভ দি ফ্লোয়েম ইন দি ফর্ম অফ সেমিলুনার প্যাচেস ইন স্ক্লেরেনকাইমা। আচ্ছা, আরেকবার বলছি কোশ্চেনটা, বাংলায় বলার চেষ্টা করছি, যে এখানে যে কোশ্চেনটা বলতে চাইছে যে এন্ডোডার্মিস মানে এন্ডোডার্মিসের ভেতরে এবং ফ্লোয়েমের বাইরে কি অংশ থাকে যেটা সেমিলুনার প্যাচেসের মতো থাকে, অর্ধচন্দ্রাকৃতি হয়, যেটা অর্ধচন্দ্রাকৃতি হয়, এবং যেটা কি হয়, যেটা স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা নির্মিত হয়। এই জিনিসটা কি, তাহলে এটা যদি জানতে হয় তাহলে আমাদের এটা কার কথা বলছে, এটা আগে বলো যে এটা কার কথা বলছে।
এটা যার কথা বলছে সেটা হচ্ছে স্টেম, ডাইকট স্টেমের কথা বলছে, ডাইকট স্টেমের কথা বলছে। এবং ডাইকট স্টেমে যদি আমরা দেখি, ডাইকট স্টেম মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কথা বলা হচ্ছে এখানে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কথা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে এটা একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। তাহলে একদম বাইরে এপিডার্মিস আছে, তারপর কোলেনকাইমা, প্যারেনকাইমা, তারপর এখান থেকে লক্ষ্য করো এন্ডোডার্মিস আছে, এন্ডোডার্মিসের একটা লেয়ার আছে, এক সেকেন্ড, হ্যাঁ এবার একটু লক্ষ্য করো, এন্ডোডার্মিসের একটা লেয়ার আছে। তারপর হচ্ছে পেরিসাইকেল, পেরিসাইকেলের বাংলা অর্থ হলো পরিচক্র, পেরিসাইকেল মানে পরিচক্র। তারপরে দেখো যেটা আছে ফ্লোয়েম আছে, তারপর ফ্লোয়েম, পেরিসাইকেল তারপর আছে ফ্লোয়েম। তাহলে এখানে যে কোশ্চেনটা বলছে যে এন্ডোডার্মিস এবং ফ্লোয়েমের মিডিলে একটা লেয়ার আছে, সেই লেয়ারটা স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা নির্মিত হয়। তার মানে এখানে যে সেলগুলো আছে, সেলগুলো কী হয়, মেড আপ অফ স্ক্লেরেনকাইমা। তাহলে এরা স্ক্লেরেনকাইমা যুক্ত। স্ক্লেরেনকাইমা কোষগুলো কেমন হয়, এই কোষগুলো মৃত হয়, ডেড হয় কোষগুলো মৃত হয়, মৃত কোষ। তাহলে এরকম আছে। এবং এটা কেমন দেখতে হয়, এটা দেখতে সেমিলুনার বলতে কি অর্ধচন্দ্রাকৃতি। দেখো এটা দেখে মনে হচ্ছে একটা সেমিলুনার, অর্ধচন্দ্রাকার দেখে মনে হয়। তাহলে অর্ধচন্দ্রাকার জিনিসগুলোকে বলা হয় সেমিলুনার, অর্ধচন্দ্রাকার জিনিসগুলোকে বলা হয় সেমিলুনার। তাহলে এখানে কোশ্চেন যেটা বললো যে এন্ডোডার্মিস এবং ফ্লোয়েমের মধ্যেখানে অবস্থিত সেমিলুনার দেখতে, এবং যেটা স্ক্লেরেনকাইমা কোষযুক্ত, সেটা অ্যাকচুয়ালি কী, তাহলে সেটা অ্যাকচুয়ালি কী হবে, সেটা হবে পরিচক্র বা পেরিসাইকেল। তাহলে এখানে আমরা আরেকবার দেখে নেবো কোশ্চেনটা, যে ড্যাশ, তাহলে ড্যাশে আমরা আগে অ্যান্সারটা বসিয়ে দিই, পেরিসাইকেল। দেখো পেরিসাইকেল, এবার আমরা দেখো সম্পূর্ণ স্টেটমেন্টটা পড়বো। পেরিসাইকেল বা পরিচক্র প্রেজেন্ট অন দি ইনার সাইড অফ এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের ভেতরে, অ্যান্ড অ্যাবভ দি ফ্লোয়েমের উপরে থাকে, ইন দি ফর্ম অফ সেমিলুনার প্যাচেস, অর্ধচন্দ্রাকৃতি হয়, অফ স্ক্লেরেনকাইমা, যেটা স্ক্লেরেনকাইমা দ্বারা নির্মিত হয়। তাহলে এখানে কি পেরিসাইকেলটা এরকম হয়। তাহলে এখানে পেরিসাইকেলের কথা বলছে। তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা হবে, কারেক্ট অপশন হবে অপশন ডি, পেরিসাইকেল বা পরিচক্র। স্টার্চ শীত এটা হবে না, স্টার্চ শীত অ্যাকচুয়ালি এন্ডোডার্মিসের স্টার্চ শীতটা থাকে, কর্টিক্যাল লেয়ারও হবে না। কর্টিক্যাল লেয়ার মানে হচ্ছে কর্টেক্সের যে লেয়ারটা, যেটা সাধারণত এপিডার্মিসের নিচে থাকে। পিত বা মজ্জাটাও হবে না, মজ্জাটা কেন্দ্রে থাকছে। তাহলে এগুলো হচ্ছে না, এখানে কারেক্ট অপশন হচ্ছে পেরিসাইকেল। চলো এবার পরের কোশ্চেনটা আমরা দেখব। পরের কোশ্চেনটা একটু লক্ষ্য করো, যে মেল ফ্রগ ক্যান বি ডিস্টিংগুইশড ফ্রম ফিমেল ফ্রগ বাই, একটা মেল ফ্রগ এবং একটা ফিমেল ফ্রগ কিভাবে তুমি আলাদা করবা, এটাকে একটা মেল এবং ফিমেল ফ্রগকে তুমি কিভাবে আলাদা করবা, মানে একটা পুরুষ ব্যাঙ এবং স্ত্রী ব্যাঙকে তুমি কিভাবে আলাদা করবা। দেখো প্রথম যে অপশনটা আছে, প্রেজেন্স অফ সাউন্ড প্রডিউসিং ভোকাল স্যাক, এটা কিন্তু সঠিক। কারণ দেখবে যখন ব্রিডিং সিজন হয়, প্রজনন ঋতু যখন হয়, তখন দেখবে ব্যাঙ ডাকে, পুকুরের আশেপাশে দেখবে ব্যাঙ ডাকছে এবং সাউন্ডগুলো খুব জোরে জোরে হয়। তাহলে এটা কে ডাকে, এটা পুরুষ ব্যাঙরা ডাকছে। এবং এটা কেন ডাকে, এটা জননের জন্য ডাকছে, সঙ্গমের জন্য ডাকছে। তাহলে ব্রিডিং সিজন বা এখানে যখন ওদের জনন হবে, এমন কিছু টাইমে যেখানে কি হবে, একটা পুরুষ ব্যাঙে কি থাকে, পুরুষ ব্যাঙে ভোকাল স্যাক থাকছে গলার কাছে। তাহলে এই ভোকাল স্যাকের দ্বারা কি হয়, স্ত্রী ব্যাঙকে ডাকবে। তাহলে এটা একটা ক্যারেক্টার যেটা শুধুমাত্র পুরুষ ব্যাঙেই থাকে, তাহলে স্ত্রী ব্যাঙে থাকে না। তাহলে এটা একটা ক্যারেক্টার। তারপর দেখো স্কিন কালারটা যেটা হয়, পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙের স্কিন কালার একই রকম হতে পারে, এরকম না যে পুরুষ ব্যাঙের কালার একরকম স্ত্রী ব্যাঙের কালার একরকম, এরকম না। মানে আমরা যদি সোনা ব্যাঙের কথা বলি, তাহলে এদের স্কিনের কালারটা সাধারণত স্কিনের উপরের অংশের কালারটা সবুজ টাইপের বা অলিভ গ্রিন বলা হয় কালারটা, এবং কিছু প্যাচেস থাকে, প্যাচ। তাহলে এটা পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙ উভয়ের ক্ষেত্রে থাকে কিন্তু। তাহলে এটা কখনোই ডিস্টিংগুইশ ফিচার হবে না, মানে একটা পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙকে কখনোই তার স্কিন কালার দ্বারা তুমি আলাদা করতে পারবে না। 3 নম্বর অপশনটা দেখি, এ কপুলেটরি প্যাড অন ফার্স্ট ডিজিট অফ ফোরলিম্ব, বলছে এদের সামনের পায়ের প্রথম আঙুলে
কপুলেটরি প্যাড থাকে। কপুলেটরি প্যাড মানে জননের সাহায্যকারী একটা প্যাড থাকছে। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক উত্তর। এবং এই প্যাডটা কাদের থাকছে? এই প্যাডটা থাকছে কার? মেলের ক্ষেত্রে থাকে। এটাও মেলের ক্ষেত্রে থাকে। এটা বোথ, তাহলে এই অপশনটা হবে না। তাহলে পুরুষ ব্যাঙের ক্ষেত্রে ওদের সামনের পায়ের প্রথম আঙুলে একটা প্যাড থাকে, প্যাডটাকে বলা হয় কপুলেটরি প্যাড। আচ্ছা, কপুলেটরি প্যাডের আরও নাম আছে, নপশিয়াল প্যাড, বা এটার আরেকটা নাম থাম প্যাড। তাহলে এইখানে ব্যাঙের ছবিটা দেখো, ব্যাঙের ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, যে এটা যেটা দেখতে পাচ্ছি, যে ব্যাঙের কি দেখতে পাচ্ছি, ফোর লেগ মানে হচ্ছে সামনের পা। সামনের পায়ে দেখো এটা ফার্স্ট ডিজিট, এবং এই ফার্স্ট ডিজিটে দেখো এখানে লাল কালারে যেটা করা আছে ফার্স্ট ডিজিট, এটা তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নপসিয়াল প্যাড, বা এটাকে কপুলেটরি প্যাড বলা হয়। এবং যেটা কার? অনলি প্রেজেন্ট ইন মেল ফ্রগ, শুধুমাত্র মেল ফ্রগের ক্ষেত্রে এটা থাকছে, শুধুমাত্র এটা মেল ফ্রগের থাকে, মানে যখন সঙ্গম হয় তখন আর একটা ব্যাংকে ধরতে সাহায্য করছে এটা। তাহলে এখানে অপশন এও সঠিক, অপশন সিও সঠিক, ওই জন্য কারেক্ট অপশন হবে অপশন ডি, বোথ এ অ্যান্ড সি আর কারেক্ট। তাহলে এখানে অপশন ডি। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক বুঝতে পেরেছো এবং ঠিকঠাক এক্সপ্লেনেশনগুলো বুঝতে পেরেছো। তাহলে তোমরা যদি এটা তোমার কোনো সমস্যা থাকে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্টে জানাবে কোনো প্রশ্নে কোনো সমস্যা থাকলে। আর আজকে তোমাদের 15টা কোশ্চেন আলোচনা করলাম, আবার নেক্সট বাকিগুলো আলোচনা করা হবে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক টাইক করবে এখানে ভিডিওতে। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।